আরমান, আবির, মায়ের জন্য আমার কেবিনের সামনে যেই কেবিনটা আছে ওটা রেডি করতে বল। আর মিরাজকে আজকের মধ্যে সব কাজ বুঝিয়ে দে। আর মায়া, তুমি তোমার কাজের প্রতিটা আপডেট আমাকে দেবে। মায়া, ঠিক আছে স্যার। আরমান ওর কথা শেষ করে উঠে চলে গেল। আবির মায়া আর মিরাজের উদ্দেশ্যে বলল, চলো আপাতত মায়ের কেবিন রেডি করতে বলে তোমাদের পুরো অফিস ঘুরিয়ে দেখাই। ওরা সায়জা নিয়ে আবিরের সাথে বেরিয়ে গেল। আবির প্রথমে আরমানের কেবিনের সামনে ছোট্ট কেবিনটা খুলে দিল মায়ের জন্য। তারপর ওদের অফিস যারা পরিষ্কার করে তাদের একজনকে বলল পরিষ্কার করে দিতে। এরপর ওদেরকে নিয়ে পুরো অফিস ঘুরতে শুরু করলো। আবির কিছুটা অবাক হলো আরমান মায়াকে তার সামনের কেবিনটা দেওয়ায়। মিস দিশাও হেড ডিজাইনার হলেও ওকে সকল ডিজাইনারের সাথে বসে কাজ করতে হয়েছে। মিস দিশাকে কোনো পার্সোনাল কেবিন দেওয়া হয়নি, কিন্তু আরমান মায়াকে পার্সোনাল কেবিন দিল। আর সবচেয়ে বড় কথা হলো আরমান আর মায়ের কেবিনের মাঝের দেওয়ালটা কাচের তৈরি, যার কারণে আরমান চাইলে নিজের কেবিনে বসে মায়ের কেবিনে পুরো দৃশ্য দেখতে পাবে, কিন্তু মায়ের কেবিন থেকে আরমানের কেবিনের দৃশ্য দেখা যাবে না। আর এই বিষয়টা এই অফিসের কেউ জানে না, কারণ আরমান কেবিনের ওই কাছের দেওয়ালটায় সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকে। এটাই আবিরের মাথায় ঢুকছে না যে মায়াকে ওই কেবিনটা কেন দিল। আরমান ওই কেবিনটা এমনিতে স্পেশালভাবে বানিয়েছিল, আজ পর্যন্ত ওই কেবিনটা কাউকে দেয়নি আরমান। তাই বিষয়টা আবিরকে ভীষণ ভাবাচ্ছে। পুরো অফিস ওদেরকে দেখাতে দেখাতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই আবির ওদের নিয়ে ক্যান্টিনে চলে গেল। তারপর যে যার মতো লাঞ্চ অর্ডার দিয়ে খেতে শুরু করলো। খাওয়ার মাঝে অফিসের আবিরের ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকাতে দেখলো স্ক্রিনে আরমানের নাম ভেসে উঠল। আরমান কল করেছে দেখে আবির জিভ কাটলো। আরমান নিশ্চয়ই ওকে খেতে ডাকার জন্য কল করেছে, কারণ ওরা অফিসে প্রতিদিন দুজন আরমানের কেবিনে বসে লাঞ্চ করে। আজ মায়েদের সাথে থাকায় ওর মাথা থেকে একদম আরমানের কথা বেরিয়ে গেছিল। মায়া আবিরকে জিভ কাটাতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, কোনো সমস্যা? কে কল দিয়েছে? আবির, না কোনো সমস্যা না। আবির কল রিসিভ করতেই আরমান গম্ভীর গলায় বলো, আমাকে ছাড়াই লাঞ্চ শুরু করে দিলি? ওরা ক্যান্টিন কোনার দিকে বসেছিল। আবিরের উপর দিকে একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে বোকা বোকা হেসে বলল, সরি ভাই, আসলে তোর কথা মনে ছিল না। আবির ওই দিকে এমনভাবে তাকিয়ে বলল যেন আরমান ওইখান থেকে ওকে দেখতে পাচ্ছে। মায়া আর মিরাজ অবাক হলো এটা দেখে। ওরাও আবিরের দৃষ্টি অনুসরণ করে তাকালো, কিন্তু এটা খুব সুন্দর ডিজাইনের লাটাই ছাড়া কিছুই দেখতে পেল না। মিরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার ওখানে কি আছে? আবির তাড়াতাড়ি ওখান থেকে চোখ সরিয়ে বোকা হেসে বলল, কই কিছু না তো। ব্যাস, আপনি এমনভাবে ওই দিকে তাকিয়ে কথা বলছেন যেন মনে হচ্ছে ওইখানে স্যার আছে। আবির, ও কিছু না, আমি এমনিতেই ওই দিকে তাকিয়ে বললাম। আরমান গম্ভীর গলায় বলল, আমার লাঞ্চ এখনও আসেনি, তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। এরপর আবির কলে থাকা আরমানকে বলল, সরি স্যার, আমি আপনার লাঞ্চ এখনই পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে আরমান নিজের কেবিনে বসে ওর ল্যাপটপ দিয়ে ক্যান্টিনের ফুটেজ দেখছিল জ্বলন্ত চোখে। এই অফিসের প্রতিটি কোণায় হিডেন ক্যামেরা আছে, যা কেউ জানে না। জ্বলন্ত চোখ দেখার কারণে মায়া মায়া আর মিরাজ এখন এমনভাবে গল্প করছে যেন ওরা কতদিনের চেনা। মায়াকে ওর ভীষণ গায়ে পড়া স্বভাবের মনে হচ্ছে, তা না হলে সব ছেলেদের সাথেই এমন হেসে হেসে কথা বলতে হবে কেন? আবির কি কম ছিল যে এখন এই মিরাজ এসে হাজির হলো? এদিকে আবির কল কেটে একজন ওয়েটারকে ডেকে বলল আরমানের লাঞ্চটা ওর রুমে পাঠানোর ব্যবস্থা করতে। অনেক দেরি হয়ে গেছে, এখনও আরমানের লাঞ্চ দেওয়া হয়নি। এরপর ওরা তিনজনই আবারও গল্প করতে করতে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর ওই ওয়েটার এসে জানালো আরমানের লাঞ্চ আজকে বাড়ি থেকে আসেনি। আবির কিছুটা অবাক হলো এটা শুনে। ও তাড়াতাড়ি কল লাগালো রুবিকে। রুবিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেও ও বলল, আরমান স্যার ওকে তো 1 মাস কাজ থেকে ছুটি দিয়েছিল, তাই ও ছুটিতে বাড়ি গেছে স্যারের অনুমতি নিয়েই। আর ওর জায়গায় তো মায়া কাজ করছিল, তাই এই দায়িত্ব তো মায়ারই ছিল। আবির কাকে কি বলবে বুঝতে পারলো না। মায়ার দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটা দেখে বলো, কি হয়েছে ভাইয়া, খাবার আসেনি কেন বাড়ি থেকে? আবির, রুবি নেই, ওর গ্রামের বাড়ি গিয়েছে। আর এই দায়িত্ব নাকি তোমার ছিল?
মায়া অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এই বিষয়ে কিছু জানতাম না ভাইয়া। শুধু আমাকে কালকে বলেছিল রান্না করে অফিসে আনতে, আর আজ তো আমি অফিসে আছি। আবির কী বলবে বুঝতে পারল না। মায়েরও কোনো দোষ নেই, মায়াও এত কিছু জানে না। আবির আরমানকে যে প্রতিদিন খাবার দেয় তাকে ক্যান্টিন থেকে খাবার নিয়ে দিতে বলল। এরপর মায়াকে ওর কেবিন দেখিয়ে দিয়ে ওকে ওর কাজ করতে শুরু করতে বলল। তারপর ও মিরাজকেও একটা ড্রেস দেখিয়ে দিয়ে ওর কাজটা করতে বলল। তারপরও গেল আরমানের কেবিনে। তখন খাবার নিয়ে আসা ব্যক্তি খাবার সার্ভ করছে। খাবার সার্ভ করা হয়ে গেলে সে চলে গেল। আর আরমান আবিরকে ঢুকতে দেখে ওর দিকে তাকিয়ে কোনো রকম এক্সপ্রেশন দিল না, চুপচাপ গিয়ে সোফায় বসলো। তারপর কোনো রকম এক্সপ্রেশন ছাড়া আবিরকে বলো, আজকে বাড়ি থেকে খাবার আসেনি তাই তো? আবির মুখে কিছু না বলে শুধু উপর নিচ মাথা নাড়ল। আরমান আর কোনো দিকে না তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। আবির কী করবে বুঝতে না পেরে বেরিয়ে গেল। রাত 8টা। 6টার সময় অফিস ছুটি। সকলের সব কাজ সেরে বেরোতে 7টা বেজে যায়। মানে 7টার মধ্যে পুরো অফিস ফাঁকা হয়ে যায়। আমি নিজের কেবিনে বসে এতটাই কাজে মগ্ন ছিল যে কখন 8টা বেজে গেছে দেখেনি। ও ওর কাজ শেষে বেরিয়ে এলো কেবিন থেকে, দেখলো পুরো অফিস এখন ফাঁকা। ও আরমানের কেবিনে যাওয়ার সময় দেখলো মায়া এখনও একধানে কাজ করছে, কোনো দিকে খেয়াল নেই। হয়তো কোনো ড্রেসের ডিজাইন করছে। আর ড্রেস ডিজাইনের কাজ এমনই, একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত অন্য কোনো দিকে খেয়াল থাকে না। আবিরের মাথায় একটা কুবুদ্ধি খেয়ে গেল। ও জানে আরমান এখনও অফিসে আছে, তাই ও আর কাউকে না সরিয়ে চুপচাপ বেরিয়ে গেল অফিস থেকে। তারপর একাই নিজের গাড়ি নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে কল লাগালো আরমানের নাম্বারে। আরমান রিসিভ করতে ও বলছি শোন না, মায়া এখনও কাজ করছে অফিসে, তুই আসার সময় ওকে একটু সাথে করে নিয়ে আসবি প্লিজ। আমার অনেকক্ষণ কাজ শেষ হয়ে গিয়েছিল তাই চলে এসেছি। ও তখনও কাজ করছিল, তাহলে আমি আমার সাথে করে নিয়ে আসতাম। আরমান, তুই তো এই একটু আগে গেলি, আমি স্পষ্ট দেখেছি তুই আমার কেবিনে আসছিলি, কিন্তু মাঝপথে গেলি আর এখন নাটক করছিস। আবির, আরে নাটক কেন করব, আমি মায়াকে দেখতে গিয়েছিলাম, ও তখন কাজ করছিল, তাই ওকে আর সারাইনি। প্লিজ ওকে একটু তোর সাথে করে নিয়ে আসিস। একা একটা মেয়ে এই রাতে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, তুই তো জানিস বল। আবিরের কথা শেষ হতেই আমার ফোন কেটে দিল। আর আবির ইয়েস বলে চিৎকার করে উঠল। আবির জানে এখন আরমান কিছুতে মায়াকে একা ছাড়বে না, আর ও এটাই চাইছিল। এদিকে আরমান একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর সামনে কেবিনে কর্মরত মায়া দিকে। মায়া কাজ করতে এতটাই ব্যস্ত যে তার কোনো দিকে খেয়ালই নেই। আরমান জানে না ও এইভাবে কেন তাকিয়ে আছে, শুধু জানে ওর ইচ্ছে করছে তাই এইভাবে তাকিয়ে আছে। ওই কাছে দেওয়ালে পর্দাটা সরানোর পর থেকে কেন জানি একদম নিজের কাজে মন বসাতে পারছিল না ও, শুধু বারবার মায়ের দিকেই নজর চলে যাচ্ছিল, তাই এখন এই দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরমান এই দেওয়ালে পর্দাটা টেনে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ওর ল্যাপটপ ও জরুরি কিছু ফাইল একটা ব্যাগে ভরে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে দরজা নক করে বেরিয়ে গেল। তারপর মায়ের কেবিনের সামনে গিয়ে দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার শব্দে মায়ার মুখ মুখ তুলে তাকালো দরজার দিকে, দেখলো সেখানে আরমান দাঁড়িয়ে আছে। আরমান মায়াকে ওর দিকে তাকাতে দেখে বলে উঠল, কাজের দায়িত্ব নিয়েছে বলে কি সারা রাত কাজ করবে, বাড়ি যাবার ইচ্ছে নেই? মায়া তাড়াতাড়ি ওর ফোন হাতে নিয়ে দেখলো 8টা 50 বাজে। ও অবাক হয়ে বলল, আল্লাহ, এতটা সময় হয়ে গেছে আর আমি খেয়ালই করিনি। আজ আজ আর পাপাকে দেখতে যাওয়া হলো না। আরমান, তাড়াতাড়ি আসো মিস, অনেক লেট হয়ে গেছে আজ, আবার বাইরের আবহাওয়াও ভালো না। মায়া তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে মোবাইলটা ব্যাগে ভরে উঠে এলো। ও আসতেই আরমান ওর ব্যাগটা ধরে বলে মায়ের হাতে ধরিয়ে দিল। আর মায়া তাড়াহুড়ায় ব্যাগটা সামনে নিয়ে বলল, এই আপনার ব্যাগ আমি কেন নেব? আরমান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমি বলেছি তাই নেবে। মায়া তেতে গিয়ে আরমানের পিছনে পিছনে যেতে বলল। বয়ে গেছি আমার আমার আপনার ব্যাগ বোয়াতে, ধরুন আপনি আপনার ব্যাগ। আরমান দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরে রাগী গলায় বলল, একদম চুপ, বেশি কথা বলে আমার একদম পছন্দ না, তাই চুপচাপ আসো। মায়া আরমানের রাগী গলার আওয়াজ শুনে একদম চুপসে গেল। আরমান আবারও সামনের দিকে ঘুরে হাঁটা ধরল।
মায়াও আর কিছু না বলে চুপচাপ আরমানের পিছু নিল। কিছুটা আসার পর যখন মায়া দেখল অফিসে ওরা দুজন ছাড়া আর কেউ নেই, পুরো অফিস ফাঁকা, তখন মায়া কিছুটা ভয় পেল, কিন্তু তার নিজের চেহারা প্রকাশ করলো না। মায়া, আবির ভাইয়া কোথায়? ওনাকে তো দেখছি না। আরমান আরমান লিফটে প্রবেশ করতে করতে বলল, আবির অনেকক্ষণ হয় চলে গেছে। মায়া অবাক গলায় বলল, আমাকে না নিয়ে চলে গেল? মায়া তখনও লিফটের বাইরে দাঁড়িয়ে, আর আরমান লিফটের দরজা বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু আরমান হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তোমার আবির ভাইয়া তোমাকে না নিয়ে চলে গেছে। এখন তোমার কি এখানে থাকার ইচ্ছা আছে? মায়া তাড়াহুড়া করে লিফটে ঢুকতে ঢুকতে বলল, না, এই তো আসছে। বলে লিফটে উঠে গেল। তারপর নিচে এসে আরমান, একজন সিকিউরিটিকে বলো পুরো অফিসের লাইটটা অফ করে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে তালা দিতে। এই অফিসে অনেক গার্ড আছে, গার্ড দেওয়ার জন্য। তাদের মধ্যে বিশ্বস্ত একজনের কাছে এই অফিসের চাবি থাকে। দুইজন আরমানের কথা মতো গেল সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। এটা ওদের রোজকার কাজ। আরমান মায়াকে দাঁড়াতে বলে গাড়ি আনতে গেল। আরমান গাড়ি নিয়ে এসে মায়াকে উঠতে বললে মায়া বলল, আমি আপনার সাথে যেতে পারবো না। আরমান রেগে বলল, আমার সাথে একদম নাটক করবে না, অনেকটা দেরি হয়ে গেছে, আকাশের অবস্থাও ভালো না। মায়া আকাশের দিকে তাকিয়ে দেখলো মেঘ গুড় করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আর আরমানের অফিস থেকে মেন রোডে যেতে অনেকটা, এখনও কোনো ক্যাবই পাবে না। তাছাড়া ক্যাবের ড্রাইভার থেকে আরমান বেশি বিশ্বস্ত। মায়া এসব ভাবতে ভাবতে আবারও আরমানের ধমকানোর আওয়াজ শুনতে পেল। এই মেয়ে, তোমার কানে কথা ঢোকে না? এসো বলছি। মায়া আরমানের ধমকে চমকে উঠে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। মায়া উঠে বসতে আরমান গাড়ি স্টার্ট দিল। এরপর ওরা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো, সাথে ঝড়ো হাওয়া। আস্তে আস্তে বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সাথে প্রচণ্ড জোরে বজ্রপাত। ওরা অর্ধেক রাস্তা চলে এসেছে, আর অর্ধেকটা গেলে বাড়ি পৌঁছে যাবে। ঠিক তখনই ওদের গাড়িটা জোরে আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। আর এদিকে মায়া ভয়ে ছিটকে গেছে। রাস্তার ধারে গাছগুলো তো দুলছে, যেন মনে হচ্ছে ভেঙে ওদের গাড়ির উপরই পড়বে। এদিকে আরমান অনেক চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট নিল না। তখনই কিছুটা জোরে জোরে বজ্রপাত হলো, আর ওদের সামনে একটা গাছ মড়মড় করে আওয়াজ তুলে ভেঙে পড়ল। মায়া ভয়ে চিৎকার করে উঠল। অতিরিক্ত ভয় পেয়ে মায়া কাঁপতে শুরু করলো। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি, আর এমনিতেও বজ্রপাতে ভীষণ ভয় পায় মায়া। আগে যখন বজ্রপাত হতো তখন মায়া ওর পাপার একদম বুকের কাছে বসে থাকতো। ছোট থেকে বজ্রপাতে ভীষণ ভয় পায় মায়া। এখন তো আবার ওরা মাঝ রাস্তায় আছে, চারোদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আশেপাশে গাছ ভেঙে পড়েছে। এত কিছু দেখে ভয়ে মায়ার প্যানিক অ্যাটাক শুরু হলো। কেমন থরথর করে কাঁপতে লাগলো ও। মুখ দিয়েও আর কোনো আওয়াজ বের হচ্ছে না। এদিকে আরমানও মায়ের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল। মায়া সামনে সিটে আরমানের পাশেই বসেছিল। আরমান তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিল। তারপর বলতে লাগলো, মায়া প্লিজ রিল্যাক্স, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি আছি তো। আরমান বলতে বলতে মায়া জ্ঞান হারালো। আরমান, ওহ নো, জ্ঞান হারিয়ে ফেললো। ড্যাম ইট, এখন কি করি? এখনও চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি থামার বদলে বাড়ছে। আরমান কী করবে ভেবে পাচ্ছে না। মাথার উপরে গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে গাড়ির উপরে। না, গাড়িতে থাকাটা রিক্সি হয়ে যাবে। দূরে বিদ্যুৎ চমকানোর আলো একটা ছোট চায়ের দোকানের মতো দেখা যাচ্ছে, কিন্তু দোকানটার ভিতর থেকে বন্ধ। আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই, চারদিকে গাছপালা। আরমান আর কিছু না ভেবে মায়াকে নিজের কোলে তুলে নিয়ে অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর হাঁটা ধরলো ওই চায়ের দোকানের মতো ছোট্ট ঘরটির দিকে। মায়ের মাথাটা ভালো করে বুকে চেপে ধরলো। ঝড়ে এতটাই বেগ যে হাঁটতেও কষ্ট হচ্ছে আরমানের। ও তো স্বাস্থ্যবান মানুষটাকে মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে। আরমান মায়ের মাথাটা ভালো করে বুকে চেপে ধরলো। ঝড়ের এতটাই বেগ যে হাঁটতেও কষ্ট হচ্ছে আরমানের। অত স্বাস্থ্যবান মানুষটাকেও মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে ঝড়ে। চারদিকে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আওয়াজে চারিপাশ আলোকিত হয়ে উঠেছে। আরমান মায়াকে কোলে নিয়ে অনেক কষ্ট করে এগিয়ে গেল ওই চায়ের দোকানটার দিকে।
সামনে গিয়ে দু হাতে মায়াকে কোলে নেওয়ার পা দিয়ে আওয়াজ করলো টিনের বাড়ানো দরজায়। আর মুখে আওয়াজ করে চেঁচিয়ে উঠল, কেউ আছুন? প্লিজ হেল্প মি, একটু দরজাটা খুলুন প্লিজ। চারদিকে ঝড়ো হাওয়ায় আর বজ্রপাতের আওয়াজে হয়তো ভিতরে থাকা মানুষগুলো কানে আরমানের গলার আওয়াজ পৌঁছাচ্ছে না। আরমানের পা দিয়ে জোরে জোরে শব্দ করতে লাগলো টিনের দরজায়। তখনই ভিতর থেকে আওয়াজ হলো, হয়তো কেউ দরজা খুলছে। আরমান একটু সরে দাঁড়ালো। ঠিক তখনই আওয়াজ করে দরজা খুলে খুলে গেল টিনের দরজা। সামনে একজন মধ্যবয়স্ক হালকা পাতলা লোক দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে ভিতর থেকে কিছুটা আলো এসে বাইরেটাও আলোকিত করে দিল। আরমান ঠিকই ধরেছিল, এটা একটা ছোট্ট চায়ের দোকান। ভিতর দিয়ে হয়তো ছোট বাড়ির মতো আছে। আসলে একটা ছোট বাড়ি, তার সাথে লাগোয়া একটা ছোট্ট দোকান। লোকটি বলো, কি হয়েছে বাবা এত রাতে? আরে তোমার কোলে দেখছি কে আছে। এসো এসো, আগে ভেতরে এসো। যেতে ভিজে যাচ্ছ যে। লোকটা ভেতরে যেতে বলায় আরমান তাড়াতাড়ি মায়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সামনে একটা বেঞ্চ রাখা ছিল। আরমান আর কোনো কিছু না ভেবে মায়াকে ওই বেঞ্চেই শুয়ে দিল। অনেকক্ষণ থেকে কোলে নিয়ে আসে ও, তাই ওর পুরো হাত ব্যথা করছে। অজ্ঞান হয়ে আর আরমানের কোলে থাকা ওর গায়ের ওড়না কিছুটা এলোমেলো হয়ে গেছে। সামনে একজন বয়স্ক লোক, তাই আরমান কিছুটা সংকোচ নিয়ে মায়ের গায়ে ওড়নাটা ঠিক কিছুটা টেনে নামিয়ে দিল। তারপর লোকটার দিকে ঘুরে বলল, আসলে আমাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে আর ও বজ্রপাতের ভয়ে জ্ঞান হারিয়েছে। ও, বুঝতে পেরেছি। তা ও তোমার বউ বুঝি? আরমানের এই কথার প্রত্যুত্তর কী বলবে বুঝতে পারল না। তখন একজন মধ্যবয়সী মহিলা এগিয়ে এসে তাড়াতাড়ি বলল, কী সব বলছো তুমি? এদের দেখেই তো বোঝা যাচ্ছে যে ওরা স্বামী স্ত্রী, আর তুমি প্রশ্ন করছো? তারপর আরমানের দিকে তাকিয়ে মহিলাটি বলল, তুমি ওকে এখানে শোয়ালে কেন বাবা? ভিতরে নিয়ে আসো। ও এতটুকু বেঞ্চ থেকে পড়ে যাবে মনে হচ্ছে। তুমি ওকে ভিতরে নিয়ে আসো। মহিলাটির কথায় আরমান আবারও মায়াকে কোলে তুলে নিল। মহিলাটিকে অনুসরণ করে এগিয়ে গেল ভেতরের দিকে। একটা ছোট্ট ঘরে একটা ছোট্ট কাঠের চৌকি, তাতে মহিলাটি তাড়াতাড়ি করে একটা কাঁথা বিছিয়ে দিল, সাথে একটা বালিশও দিল। এটা দেখে আরমান বলল, আন্টি ও তো ভিজে গায়ে আছে, কাঁথা ভিজে যাবে তো। মহিলাটি, ওহ কোনো ব্যাপার না বাবা, তোমার বড় ঘরের মানুষ, চৌকিতে শোয়ালে গায়ে হাতে পায়ে ব্যথা করবে, তুমি চিন্তা করো না। জামা কাপড় পাল্টানোর পর আবারও আমি কাঁথাটা পাল্টিয়ে দেব, তুমি শুয়ে দাও তোমার বউকে। আরমান আর কিছু বলে না, মায়াকে শুয়ে দিল। মহিলাটি বলল, ওর তো জামাগুলো পাল্টাতে হবে বাবা, না হলে ঠান্ডা লেগে যাবে। আরমান, হ্যাঁ আন্টি, প্লিজ ওর এই ভিজে জামাটা একটু পাল্টানোর ব্যবস্থা করুন। মহিলাটি, হ্যাঁ বাবা আমি দেখছি, তুমি আসো, তোমরাও তো জামা পাল্টাতে হবে, তুমিও ভিজে গেছো। আরমান বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। দুই কামরায় মাটির বাড়ি, ঘরগুলো ছোট ছোট। বাড়িটির পেছনের দিকে দোকানটি, আর সামনেই রোড। বাড়ি যাওয়ার আশায় এই রাস্তায় এই দোকানটিকে প্রতিদিন দেখে আরমান। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এরই মধ্যে দূরে জোরে কোথাও বজ্রপাত হলো, তাই কারেন্ট চলে গেল। সাথে সাথে অন্ধকার হয়ে গেল চারিপাশ। লোকটি এবং মহিলাটি তাড়াতাড়ি করে হ্যারিকেন জানালো দুটো। একটা হ্যারিকেন নিয়ে মহিলাটির ছুটে গেল মায়া যেই ঘরে আছে সেই ঘরে। লোকটি জানালো তাদের বাড়ি নাকি বস্তির ভিতরে আগে বাড়ি ছিল, আর এই দোকান অনেক আগেই করেছিল। তাদের এক মেয়ে ছিল, কঠিন রোগ হয়েছিল তার, টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি, তাই মারা গেছে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবন চলতে গেলে টাকার দরকার। উনি ইনকাম করবে না, তাই উনি দোকানে আসলে বউ আর মেয়ের শোকে সারাদিন কান্না করতো। বউকে বাড়িতে একা রেখে এসে দোকানে তার মন টিকতো না, তাই এই কারণে এই ফাঁকে জায়গায় এই ছোট্ট বাড়িটা বানানো। মহিলাটি মায়াকে যেই ঘরে রাখা হয়েছে সেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়ে একটা নতুন লুঙ্গি গেঞ্জি আর একটা শাড়ি নিয়ে এসে আরমানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও বাবা, ভিজে জামা কাপড়গুলো পাল্টে এগুলো পরে নাও। তুমি বলছি বলে আবার রাগ করো না। বুঝতে পেরেছি বড় ঘরের মানুষ তোমরা, তবুও তুমি বলছি কারণ তোমরা আমার ছেলে মেয়ের বয়সী। আরমান তৎক্ষণাৎ বলে উঠল, আরে আন্টি তুমিটাই ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি রাগ করছি না, বরং ভালো লাগছে। মহিলাটি মুচকি এসে বলল,
তোমার বড় ঘরের হলে কি হবে, মনটা কিন্তু অনেক ভালো। আরমান কিছুটা বোকা এসে লুঙ্গি গেঞ্জি এবং শাড়িটা দেখিয়ে বলল, কিন্তু আন্টি আমি তো শাড়ি পরাতে পারি না, আর এই লুঙ্গিও পরতে পারি না। মহিলাটি, আরে দেখছো আমিও না। হ্যাঁ সেটাই তো, তুমি বা কিভাবে পড়াতে পারবে? কই আমাকে দাও তো, আমি পরিয়ে দিচ্ছি। আর তোমার চাচা দেখিয়ে দেবে কিভাবে লুঙ্গি পরতে হয়। আসলে তোমার চাচা লুঙ্গি ছাড়া তো কিছু পরে না, তাই এসব প্যান্ট আমাদের ঘরে নেই। তাই কিছু মনে করো না বাবা। আরমান, না আন্টি আমি কিছু মনে করছি না, আপনি যান, ওর জামাটা পাল্টে দিন। মহিলাটি চলে গেল। আর এদিকে আরমান শার্ট প্যান্ট খুলে গেঞ্জি পরে নিলেও লুঙ্গিটা পরতে পারলো না। লোকটি অনেক দেখিয়ে দিলেও পারলো না। শেষ পর্যন্ত ওই লোকটি দিল, কিন্তু তবুও আরমান ভয় পাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি লুঙ্গির গিট খুলে যাবে। আর এইবার যদি পড়ে যায় তাহলে ওর সাধ্য নিজে নিজে পড়ে। তাই লোকটিকে একটি সেফটি পিন এনে দিতে বলল। লোকটি একটা বড় সাইজের সেফটি পিন এনে দিয়ে আরমান তার নিজের মতো করে লুঙ্গিটা টাইট করে সেফটি পিন এঁটে নিল। এবার যেন একটু শান্তি পেল আরমান। যাক বাবা, আর ভয় নেই লুঙ্গি খুলে যাওয়ার। ও চেয়েছিল ভেজা প্যান্টেই থাকতে, কিন্তু ওনারা ওদের জন্য এত করছে। কিছুক্ষণের মধ্যে মহিলাটি হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, জামা তো পাল্টে দিয়েছি বাবা, না থাকা শাড়িটা কোনো রকম গায়ে পেঁচিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটির শরীর তো ভীষণ জ্বর এসেছে, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আরমান এটা শুনে তাড়াহুড়ো করে বলল, যেই ঘরে মায়া ছিল সেই ঘরে গিয়ে মায়ের কপালে হাত দিয়ে দেখলো সত্যি গা ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না একেবারে। হ্যারিকেনের আলোয় মায়ের মুখটা আরও মায়াবতী লাগছে। পাশে আবছা হলদেটে আলো। তখনই মহিলাটি একটা বাটি করে জল আর একটা কাপড়ের টুকরো হাতে নিয়ে এসে প্রবেশ করলো। আরমান তাড়াতাড়ি মায়ের মাথার কাছে বসে, আমাকে ওটা দিন আন্টি, আমি পানিপট্টি দিয়ে দিচ্ছি। মহিলাটি, আগে তুমি তোমার বুকে একবার কোলে তুলো, বিছানাটা কিছুটা ভিজে গেছে, পাল্টাতে হবে। আরমান মহিলাটির কথায় মায়াকে আবার কোলে তুলল। এরপর মহিলাটি পানির বাটি পাশে রেখে বিছানাটা পাল্টে দিলে আরমান সাবধানে মায়াকে বিছানায় শুইয়ে দেয়। তারপর মহিলাটি পানির বাটি আরমানের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আর আরমান কাপড়টা ভিজিয়ে মায়ের কপালে দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি একটা থালা এবং একটা ওষুধ নিয়ে ফিরে এলেন। উনি বললেন, এতে দুটো রুটি আর তরকারি আছে বাবা, মেয়েটার একটু জ্ঞান ফেলে খাবারটা খাইয়ে দিয়ে এই প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিও। আরমান, ঠিক আছে আন্টি, আপনি যান, আপনারা গিয়ে শুয়ে পড়ুন, এমনিতেই আমাদের জন্য অনেকটা কষ্ট পেতে হচ্ছে আপনাদের।